হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি সার্ভাইভাল জনরার একটা মুভি এক্সপ্লেন করব, যার নাম হলো থ্রাশ। সমুদ্র উপকূলের এক শহরের দিকে ধেয়ে আসছে ইতিহাসের সবচেয়ে বড় ঘূর্ণিঝড়। আগাম সতর্কতা হিসেবে বেশিরভাগ মানুষই সেফ জায়গায় চলে যায়, তবে কিছু হবে না ভেবে পাকনামি করে অনেকেই শহরে থেকে যায়। আর এরপরেই শুরু হয় ঘূর্ণিঝড়ের তাণ্ডব। পুরো শহর ভেসে যায় পানির নিচে, বাড়িঘর পর্যন্ত দুমড়ে মুচড়ে ভেঙে যায়। সেই সাথে শহরে ঢুকে পড়ে ভয়ঙ্কর হিংস্র সব হাঙর। এসব হাঙরেরা সামনে যা পাচ্ছিল সব খেয়ে নিচ্ছিল। বাচ্চা, বৃদ্ধ, প্রেগন্যান্ট মহিলা থেকে শুরু করে অনেকেই আটকা পড়ে এই মহাবিপদের মাঝে। তো এখন আমরা এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং হিংস্র হাঙরদের সাথে লড়াই করে সার্ভাইভের চেষ্টা করা একদল মানুষের গল্পই শুনব। আমি গল্পটা শুরু করতে করতে আপনারা লাইক দেওয়ার কাজটা শেষ করে ফেলুন। গল্পের শুরুতে একটা হেরিকেন বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শোনা যায়, যদিও প্রথমে আবহাওয়াবিদরা এটাকে সাধারণ নিম্নচাপ বলে মনে করেছিল, কিন্তু 24 ঘন্টার ভেতরেই সেটা ক্যাটাগরি 2 এর ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এই ঘূর্ণিঝড়টার নাম দেওয়া হয় হেনরি। তো রাডারের হিসেব অনুযায়ী এই ঘূর্ণিঝড়টা কয়েক ঘন্টার ভেতরে অ্যানিভিল শহরে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এই জন্য শহরের সব মানুষকে সেফ জায়গায় সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে উত্তাল সাগরে তখনও গবেষণায় ব্যস্ত ছিল সামুদ্রিক জীববিজ্ঞানী ডক্টর ডেল এবং তার টিম। তারা মূলত হাঙরের ব্যাপারে রিসার্চ করে। আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে ডেলের কাছে নোটিফিকেশন আসে ঘূর্ণিঝড়ের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। বাতাসের গতিবেগ 150 নট এবং সমুদ্রের ঢেউয়ের উচ্চতা 60 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে, আর সেই সাথে 15 থেকে 20 ফুটের জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা আছে। ডক্টর ডেল এরকম পরিস্থিতি অনেক ফেস করেছে, তাই তার তেমন কিছুই মনে হচ্ছিল না। তবে তার ভাতিজি ডাকোটার জন্য টেনশন হচ্ছিল তার। ডাকোটা বাড়িতে একাই আছে। ডাকোটাকে তার বন্ধু রে দুর্যোগের কথাটা জানালে ডাকোটা কথাটা সেভাবে গুরুত্ব দেয় না, কারণ বাইরে জাস্ট ঝিরিঝিরি বৃষ্টি আর হালকা বাতাস হচ্ছিল। এখনো মুদি দোকান খোলা আছে দেখে ডাকোটা কিছু খাবার আনতে বের হয়, কিন্তু রাস্তায় বেরিয়েই তার অস্বস্তি লাগে। আসলে ডাকোটার এগারোফোবিয়া রোগ আছে। এটা এক ধরনের মানসিক রোগ। এতে যে কোনো স্টেপ নিতে গেলেই ভয় লাগে। মানে ধরেন বদ্ধ কোনো জায়গায় থাকলে কিংবা ফাঁকা রাস্তায় হাঁটতে গেলে এই রোগীদের ভেতরে খুব আতঙ্কের সৃষ্টি হয়। তো বাইরে লোকজন সবাই শহর থেকে চলে যাচ্ছিল। এই দৃশ্য দেখে ডাকোটা আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত বাড়ি ফিরে আসে। সিন শিফট হয়ে 3 ভাই বোন ডে, রনো এবং উইলকে দেখা যায়। ওরা বৃষ্টিতে ভিজে পানিতে সাঁতার কেটে খুব এনজয় করছিল। এ সময় সেখানে তাদের পালিত বাবা বিলি চলে আসে। বিলি এসেই তাদেরকে বকাঝকা শুরু করে, কারণ অসুস্থ হলে তো তাদের চিকিৎসার খরচ তাকেই দেওয়া লাগবে। তাই সে ধমক দিয়ে ওদের গাড়িতে তুলে নিয়ে বাড়ি চলে আসে। বিলির স্ত্রী রিচেলও তার মতোই রুট। দুজনের কেউই এই বাচ্চাদের দেখতে পারে না। মূলত সরকারি ফ্যামিলি কার্ডের টাকার জন্যই ওরা বাচ্চাদের দত্তক নিয়েছিল। যাই হোক, অন্যদিকে দেখা যায় লিসা নামের একজন প্রেগন্যান্ট মহিলাকে। সে একটা মাংসের কারখানায় কাজ করে। ওখানে মাংস কেটে মূলত প্যাকেজিং করা হয়। তো লিসা কাজ শেষ করে বাইরে বেরিয়েই দেখে বেশ ঝড় হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এই অবস্থায় তার ডিউটিতে আসার ইচ্ছে ছিল না, কিন্তু কোম্পানি থেকে ছুটি না দেওয়ায় বাধ্য হয়ে সে ডিউটিতে এসেছিল। লিসা গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময়ে তার কোম্পানির ট্রাক ড্রাইভার ববের সাথে দেখা হয়। বব জানায় বস থেকে লাস্ট একটা ট্রিপের অর্ডার দিয়েছে। ববের কাজ হলো মাংস প্যাকেজিংয়ের পরে এক কথায় যেসব বর্জ্য বাকি থাকে সেগুলোকে ফেলে আসা। তো তাড়াহুড়োয় লিসা ববের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পথে সে মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। মা তাকে শহর ছেড়ে সেফ জায়গায় চলে যেতে বলছিল। লিসা জানায় আজকে তাদের অফিসের ডিউটি করতে বলা হয়েছিল, তাই সেফ জায়গায় যেতে পারেনি সে। তবে এখন সে সেফ জায়গায় চলে যাচ্ছে। কিন্তু ততক্ষণে শহর থেকে বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার ঝড়ের পরিস্থিতিও খারাপের দিকে আগাচ্ছিল। ডক্টর ডেল এবং তার টিম নোটিস করে সব মাছ এবং হাঙর উত্তর দিক থেকে চলে যাচ্ছে। তার মানে ঝড় খুব বড় আকারেই হতে চলেছে। এ সময় আবার আরেকজন এসে জানায় ঘূর্ণিঝড় হেনরিকে 6 ক্যাটাগরির সতর্ক সংকেত দেওয়া হয়েছে, অর্থাৎ এটা একটা মহা বিপদ সংকেত। ডেল তখন দ্রুত তার ভাতিজি ডাকোটাকে ফোন করে বলে আবহাওয়া খুবই খারাপ, ডাকোটা এখন সেফ জায়গায় যেতে পারবে কিনা, কারণ ঝড়ের সময়ে ঢেউয়ের তোরে পানি বাড়ির ভেতরেও ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে ডাকোটা বলে এরকম তো প্রায় শোনা যায়, কিন্তু কখনোই ঘটে না। এবারও হয়তো এরকমই হম্বিতম্বি শোনা যাচ্ছে, তবে লাস্টে দেখা যাবে কিছুই হচ্ছে না। আবহাওয়া একদমই ক্লিয়ার। তবে এরপরও ডেল ডাকোটাকে সতর্ক থাকতে বলে এবং জানায়
ডেল শহরে ফিরে আসছে। সে ফিরে এসে ডাকোটাকে উদ্ধার করে সেফ জায়গায় নিয়ে যাবে। ডাকোটার মতো অনেকেই ঝড়কে ফালতুভাবে নিচ্ছিল। তখন ঝড় আঘাত হানতে আর মাত্র 22 মিনিটের মতো বাকি। তবুও অনেকেই শহরে আটকে ছিল। এদের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে, আবার কেউ কেউ নিরুপায় হয়ে। যেমন যা কিছুই ঘটে যাক, বিলি তার ফ্যামিলি নিয়ে বাড়িতেই থাকবে বলে সিদ্ধান্ত নেয়। তার মতে এইসব পূর্বাভাস ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আবার এদিকে লিসা সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে যায়। বাতাসের কারণে সে গাড়ি এগিয়ে নিয়ে যেতে পারছিল না। তাই সে গাড়ি থেকে নেমে পাশের একটা দোকানে ডাকাডাকি করে ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে কেউই তাকে তেমন রেসপন্স করে না। তাই আবারও নিরুপায় হয়ে গাড়িতে উঠে বসে। এ সময় তার মা ফোন করলে মায়ের সাথে কথা বলতে গিয়ে সিগন্যালটা হারিয়ে যায়। টেনশন এবং স্ট্রেসের কারণে তার গর্ভে ব্যথা করলে সে একটা গান প্লে করে একটু রিল্যাক্স হয়। লিসা কোন দিকে যাবে বুঝতে পারছিল না। রাস্তায় তার আবারও ট্রাক ড্রাইভার ববের সাথে দেখা হয়ে যায়। বব সতর্ক করে জানায় সামনে একটা গাছ উপড়ে পড়ে আছে। বব ট্রাক পেছনে সরিয়ে লিসাকে বের হওয়ার পথ দেয়, কিন্তু গাড়ি টানার সময়ে ডালপালার ভেতরে গাড়িটা আটকে যায়। তাই বব ট্রাক দিয়ে গাড়িটা ঠেলে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। হঠাৎ শহরের বাঁধ ভেঙে তীব্রভাবে 15 ফুট উচ্চতার বিশাল এক ঢেউ এসে এত ভারী ট্রাকটাকেও টেনে নিয়ে যায়। লিসাও ঢেউয়ের তোড়ে ভেসে যায়। গাড়িটা পানিতে অলমোস্ট ভেসেই ছিল, তাই গাড়ির স্টিয়ারিং ঘুরিয়েও সে গাড়িকে কন্ট্রোল করতে পারে না। স্রোতের টানে তার গাড়িটা একটা সরু গাছের সাথে ধাক্কা খায়। সাথে সাথেই গাড়ির ভেতরে সাঁই করে গাছটা ঢুকে যায়। ভাগ্য ভালো গাছটা লিসার বরাবর ছিল না, না হলে এতক্ষণে খবর হয়ে যেত। যদিও গাছের কারণে লিসা গাড়ির ভেতরেই আটকে যায়। আবার অন্যদিকে ববের এত বড় ট্রাক, অথচ সেটাও স্রোতের কাছে অসহায়। স্রোতের টানে ট্রাকটা একটা স্ট্যাচুতে ধাক্কা খায়। এতে কন্টেইনার ভেঙে ভেতরের রক্ত মাংসের টুকরো পানিতে পড়ে মিশে যায়। আর এখানেই কিন্তু সবচেয়ে সাংঘাতিক ব্যাপার ঘটে যায়, কারণ অলরেডি উপকূলে দুজন দম্পতির হাঙরের আক্রমণের শিকার হওয়ার ঘটনা ঘটে গিয়েছে। তাই এই রক্ত এবং মাংসের গন্ধে এখন ওই হাঙরগুলোর শহরের ভেতরে চলে আসার রিস্ক তৈরি হলো। এদিকে ডাকোটা বাড়িতে বসে টিভি দেখছিল। হঠাৎ স্রোতের গর্জন শুনে বাইরে তাকাতেই সে দেখে বিশাল ঢেউ তার দিকে এগিয়ে আসছে। সে দৌড় দিতে না দিতেই ঢেউয়ের ধাক্কায় বাড়ির দরজা জানালা ভেঙে বাড়ির ভেতরে পানি ঢুকে পড়ে। আবার অন্যদিকে ডে, রনো এবং উইল এই 3 ভাই বোনও বিশাল স্রোত দেখে বিলিকে অ্যালার্ট করতে যায়। তবুও বিলি তাদের কথা শোনে না। সে বলে সব স্বাভাবিকই আছে। আর এই কথাটা শেষ করতে না করতেই স্রোত দেয়াল ভেঙে এসে বিলির উপর আশ্রে পড়ে। এদিকে স্কট এবং জিমি নামের দুজনে ছোট বোটে ভেসে বেড়াচ্ছিল। ওরা লিসার চিৎকার শুনতে পেলে স্কট পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে লিসার কাছে যায়। যেভাবে ডালপালা গাড়িতে আটকে আছে তাতে হাত দিয়ে ওগুলো সরানো যাবে না। তাই স্কট জিমিকে ট্রাকের পেছন থেকে বড় কাটারগুলো নিয়ে আসতে বলে। ততক্ষণে মাংস এবং রক্তের গন্ধে হাঙর শহরে ঢুকে পড়েছিল। হাঙরের প্রথম শিকার হয় জিমি। জিমি কাটার নিয়ে পানিতে নামতেই একটা হাঙর তাকে অ্যাটাক করে পানির নিচে টেনে নিয়ে যায়। স্কট আচমকা জিমিকে ডুবে যেতে দেখে অবাক হয়ে যায়। সে সাঁতরে এগিয়ে যেতেই জিমি উপরে ভেসে ওঠে। তবে হাঙর ততক্ষণে তার একটা হাত খেয়ে নিয়েছিল। ঘটনাগুলো যেখানে ঘটছিল তার পাশেই ডাকোটার বাড়ি। ডাকোটা দোতলা থেকে হাঙর দেখতে পেয়ে এতটাই আতঙ্কিত হয়ে যায় যে তার গলা দিয়ে আওয়াজও বের হচ্ছিল না। তবুও সে ফ্যাস ফ্যাস গলায় চিল্লিয়ে সবাইকে অ্যালার্ট করে। ডাকোটার কথা লিসা শুনতে পেয়ে অন্যদের অ্যালার্ট করে, তবে হাঙর সেই সুযোগ দেয় না। যাকেই সামনে পাচ্ছিল নিজের মতো খেয়ে যাচ্ছিল। ততক্ষণে ট্রাক ড্রাইভার ববের জ্ঞান ফিরে আসে। সে লিসাকে হেল্প করার জন্য ট্রাক থেকে বেরিয়ে আসে, কিন্তু সেও হাঙরের শিকার হয়। লিসার একদম সামনে দিয়ে হাঙর ববকে টেনে নিয়ে যায়। এদিকে বিলির বাড়ির ভেতরে হাঁটু পর্যন্ত পানি ডুবেছিল। বিলি কপালে সামান্য আঘাত পেয়েছে, এছাড়া সে ঠিকঠাকই ছিল। বিলির গ্যারেজে গাড়ি আছে। তারা গাড়িটা বের করতে পালাতে চাইছিল। প্রথমে ডে, রনো, উইল 3 জনকে বাড়িতে রেখেই বিলি আর রিচেল গাড়ি বের করতে গ্যারেজে চলে যায়। অবশ্য ওরা যা বজ্জাত, তাতে বাচ্চাগুলোকে রেখেই ওরা পালিয়ে যেত। তো গ্যারেজের কাছে যেতেই কিছু একটা রিচেলের পা ঘেঁষে বেরিয়ে গেলে সে একটু চমকে উঠে, তবে বুঝতে পারে না এখানে হাঙর ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একটা হাঙর বিলির হাতে কামড়ে ধরে। এটা দেখে ভয়ে রিচেল পালাতে গেলে আরেকটা হাঙর তাকেও অ্যাটাক করে এবং ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। বিলি নিজের হাতটা স্যাক্রিফাইস করে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবারও গাড়িতে ওঠার চেষ্টা করে, কিন্তু তার আগেই হাঙর তার পায়ে কামড়ে দিয়ে টেনে নিয়ে যায়। আসলে এরকম বজ্জাত লোকেদের জীবনের শেষটা হয়তো এমনই হয়।
যাই হোক, এদিকে পানির লেভেল বাড়ার কারণে পানি অলমোস্ট লিসার মুখ পর্যন্ত চলে এসেছে। এখানে আশেপাশে ডাকোটা ছাড়া আর কেউই নেই। লিসা ডাকোটাকে রিকোয়েস্ট করে, আমি প্রেগনেন্ট, আমি উদ্ধার না পেলে আমার সন্তানকে জন্মের আগেই মরে যেতে হবে। আমি আমার সন্তানের মুখ দেখার আগে তাকে মরতে দিতে চাই না, তাই আমাকে একটু হেল্প করো। কিন্তু ডাকোটা তাকে কিভাবে হেল্প করবে বুঝে উঠতে পারছিল না। মাত্রই সে কয়েকজনকে হাঙরের শিকার হতে দেখেছে, আবার এখনো অনেক হাঙর কিলবিল করে বেড়াচ্ছে। তাই সে পানিতে নেমে লিসাকে উদ্ধার করে আনার সাহস পাচ্ছিল না। তাছাড়া সে তো এমনিতেই মানসিক রোগী। অ্যাগারোফোবিয়ার কারণে সে নিজেকে সামাল দিতেই হিমশিম খাচ্ছিল, আর অন্যকে সে কিভাবেই বা হেল্প করবে। ডাকোটা এমার্জেন্সি নম্বরে এবং তার চাচাকে ফোন দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সিগন্যাল না থাকায় কাউকেই কানেক্ট করতে পারে না। যদিও ডক্টর ডেল ততক্ষণে ডাকোটাকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়েছিল, সাথে মেরিন রিসার্চের 2-1 কলিগও ছিল। এছাড়া তার সাথে সাংবাদিক জো এবং ক্যামেরাম্যান ডগও ছিল। ওরা মূলত শহরের ফুটেজ কালেক্ট করে নিউজ টেলিকাস্টের জন্যই ডেলকে সঙ্গ দিচ্ছিল। তো ডাকোটা নিজেকে রিল্যাক্স করে সাহস সঞ্চয় করে। এরপরে সে নিচতলায় গিয়ে একটা ছুরি কালেক্ট করে উপরতলায় উঠে আসে। সে জানালা দিয়ে পানিতে লাফ দিতে চাইছিল, কিন্তু এতে সে সাহস পাচ্ছিল না। তবে এই আতঙ্কের কারণে স্টেপ নেওয়ার আগেই সে স্লিপ করে পানিতে পড়ে যায়। একটা আস্ত বাড়ি ভেসে এসে তার ঠিক সামনে আটকে ছিল। ডাকোটা বাড়িটার চালের উপরে উঠে পড়ে। ঠিক ওই সময়ে একটা হাঙর নিচে কিলবিল করে বেড়াচ্ছিল। ডাকোটা সেদিকে খেয়াল না করে রেলিং বেয়ে সামান্য এগিয়ে যায়। এরপরে লিসার গাড়ির উপরে উঠে গাড়ির ছাদের কাপড় কেটে ফেলে। তারপরে ছোট ছোট টুকরোতে ডাল কেটে ফেলে লিসাকে বাইরে বের করে আনে, আর এরপর তাকে নিয়ে জানালা দিয়ে বাড়ি ফিরে আসে। অন্যদিকে তখন ডেল এবং তার সঙ্গীদের দেখা যায় ওরা এখনও পথের ভেতরে আছে। আসার পথে তারা রাডার চেক করছিল এবং রেডিওতে নিউজ শুনছিল। নিউজে হাঙরদের শহরে ঢুকে পড়ার খবরটা শুনে ওরা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ শহরে যে হাঙরগুলো ঢুকেছে সেগুলো বুল শার্ক। এগুলো খুব বেশি বড় না, তবে খুব হিংস্র। তারা রাডার চেক করে দেখে শহরে গ্রেট হোয়াইট শার্কও ঢুকে পড়েছে। এই শার্কটাকে মূলত তারা ট্র্যাকার লাগিয়ে গত 3 বছর ধরে পর্যবেক্ষণ করছে, কারণ এই শার্কটা গর্ভবতী। তারা হাঙরটার নাম দিয়েছে নেলি। হোয়াইট শার্ক বা হাঙরগুলো বুল শার্কের চেয়ে সাইজে অনেক বড়। ডেলের অ্যাসিস্ট্যান্ট রাডার চেক করে বলে নেলি ডাকোটার বাড়ির সামান্য কিছুটা দূরেই অবস্থান করছে, আর সেটা যদি এখন ডাকোটার বাড়ির কাছে যেত তাহলে বাকি সব বুল শার্কগুলো ভয়ে পালিয়ে যেত। তবে এর মধ্যেই আরেকটা ঝামেলা হয়ে যায়, তাদের গাড়িটা পাংচার করে। তাই গাড়ি নিয়ে আর সামনে এগুতে না পারায় তার একটা বোট নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ডে, রনো এবং উইল সোফার উপরে কোনো রকমে ভেসেছিল। ঘর পানিতে ভরে যাচ্ছিল। তাদের বাড়ির দরজাটাও খোলা ছিল। তারা ধারণা করে দরজা আটকালে হয়তো পানি কম ঢুকবে, আবার দরজা খোলা থাকলে হাঙর ঢোকারও রিস্ক আছে। তাই ডে একটা টেবিলের উপরে উঠে দরজাটা আটকানোর চেষ্টা করে। সে ঠিকমতো দরজা পর্যন্ত হাত পাচ্ছিল না, তাও সর্বোচ্চ চেষ্টা করে সে দরজাটা ধরে যেই না আটকাবে, হঠাৎ একটা হাঙর দরজায় ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপরে হাঙরটা অন্য পথ দিয়ে বেরিয়ে যায়। তবে ডে প্রায় ব্যালেন্স হারিয়ে পড়েই যাচ্ছিল, তাই রনো ছুটে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। ঘরের ভেতরে কিছুক্ষণ পরপরই হাঙর ঢুকে সাঁতরে বেড়াচ্ছিল, তাই তারা এভাবে এখানে বেশিক্ষণ থাকতে পারবে না। তাদের বেরোনোর পথ খুঁজতে হবে এখন। ডে বলে বেসমেন্টের ফ্রিজে মাংসের প্যাকেট রাখা আছে, সেগুলোকে তারা টোপ হিসেবে ইউজ করে হাঙরগুলোকে ব্যস্ত রাখতে পারবে, আর এই সুযোগে এখান থেকে বেরিয়েও যেতে পারবে। তবে বিলি তাদের বেসমেন্টে যাওয়া পছন্দ করত না। উইল কথাটা ওদের মনে করিয়ে দিলে রনো তখন বলে এখন তো বিলি বেঁচে নেই, তাই ওর নির্দেশ মানারও দরকার নেই। বিলি ওদের দত্তক নিয়ে আনার পর থেকেই অনেক মানসিক অত্যাচার করত, তাই বিলি না থাকার স্বাধীনতা ওরা আনন্দ করতে থাকে। কিন্তু ঠিক ওই সময়েই পানির নিচ থেকে ভূতের মতো বিলি পানির উপরে ভেসে ওঠে। বিলি এখনো বেঁচে আছে দেখে তারা তাজ্জব হয়ে যায়। বিলি জানায় হাঙর তার একটা হাত এবং পশ্চাদের একটা অংশ খেয়ে নিয়েছে। সে বাচ্চাদের বাইরে গিয়ে কারো সাহায্য আনতে বলে, তবে বাইরে হাঙর কিলবিল করে বেড়াচ্ছে। এমন অবস্থায় পানিতে নামা মানেই মৃত্যু নিশ্চিত। তবুও বিলি ওদেরকে বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে। তবে এবার ওরা বিলির কথা শোনে না, কারণ ওরা বুঝে গিয়েছে আগেরবার ওদেরকে ফেলে রেখে বিলি আর রিচেল পালানোর চেষ্টা করেছিল। তাছাড়া উইল একটা চেক খুঁজে পায়, সেটা দেখে ওরা বুঝে যায় বিলি মোটা অঙ্কের সরকারি ভাতা নেওয়ার লোভেই তাদেরকে দত্তক নিয়েছিল। তাই এবার তাদের আর বিলির উপরে একটু সম্মান কাজ করে না। রনো তর্ক করায় বিলি রনোকে মারতে গেলে রনো তার হাত ধরে ফেলে। এরপরে ডে বিলিকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। এতে মুহূর্তেই হাঙর এসে বিলিকে ছিন্ন ভিন্ন করে খেতে শুরু করে।
ওরা এই বীভৎস দৃশ্য সহ্যই করতে পারছিল না, কিন্তু এ সময় তো তাদের শক্ত হতেই হবে। হাঙরেরা খেতে ব্যস্ত ছিল, আর এই সুযোগে রনও বেসমেন্টে চলে যায় এবং ফ্রিজ থেকে মাংসর প্যাকেট আর একটা ব্রিফকেস তুলে নেয়। কিন্তু ফেরার সময়ে তার জামাটা গ্রিলে আটকে যায়। এ সময় আবার সেখানে একটা হাঙরও চলে আসে। রন বুদ্ধি করে একটা কন্টেনার অন্যদিকে ছুঁড়ে মারলে হাঙরটা তখন সেদিকেই ছুটে যায়, আর এই সুযোগে নিজেকে মুক্ত করে রন উপরে উঠে আসে। লাস্ট মুহূর্তে রন হাঙরের শিকার হতে হতেও বেঁচে যায়। এরপরে তারা ব্রিফকেস খুলে দেখে তার ভেতরে ডিনামাইট আছে। তাদের মাথায় এবার একটা প্ল্যান আসে। তারা মাংসের ভেতরে ডিনামাইট ঢুকিয়ে টোপ বানাতে পারবে এবং হাঙরগুলোকে মেরেও ফেলতে পারবে। তো দেখা যাক এখন সামনে কি ঘটে। অন্যদিকে লিসা এবং ডাকোটাকে দেখা যায় ওরা বাড়িতে রেস্ট নিচ্ছিল। পানি এখনও উপরতলায় সেভাবে আসেনি, তবে লিসা ডাকোটাকে বলে তারা এভাবে যতই আটকে থাকবে পানির লেয়ার ততই বাড়তে থাকবে, তাই তাদের বাইরে থেকে হেল্প নেওয়ার চেষ্টা করতে হবে। লিসা ডাকোটাকে পর্দা কিংবা চাদর দিয়ে ছাদের উপরে কোনো নিশানা দিয়ে রাখতে বলে, যাতে উদ্ধারকর্মীরা বুঝতে পারে তারা এখানে আটকে আছে। তো ডাকোটা পর্দাগুলো ছিঁড়ে ছাদে গিয়ে সেগুলো দিয়ে হেল্প মি লিখে নেমে আসে। এরই মধ্যে আবার লিসার ডেলিভারি পেইন শুরু হয়ে যায়। বাচ্চার বর্তমান অবস্থা জানার জন্য, মানে ডেলিভারির জন্য কতটুকু সময় বাকি আছে সেটা জানার জন্য সে ডাকোটাকে চেক করতে বলে। যদিও ডাকোটা এসব কিছুই বুঝতো না, আবার অন্যের প্রাইভেট পার্ট দেখতে তার খুব অস্বস্তিও লাগছিল। তবুও সে চেক করে বলে সে কিছু একটা দেখতে পাচ্ছে। লিসা বলে তাহলে হয়তো বাচ্চার মাথা দেখা যাচ্ছে। সে আঙুল দিয়ে মেপে দেখতে বলে কতটুকু ফাঁকা আছে। ডাকোটা আঙুল দিয়ে মেপে বলে 2-3 ইঞ্চির মতো ফাঁকা আছে। লিসা এবার চিন্তিত হয়ে বলে বাচ্চা খুব শীঘ্রই ডেলিভারি হয়ে যাবে। লিসার যন্ত্রণায় ছটফট করা দেখে ডাকোটা আর সহ্য করতে পারছিল না। বাইরে একটা বোট ভেসে বেড়াচ্ছিল, তবে সেটা বেশ খানিকটা দূরে। ডাকোটা বোটটা নিয়ে এসে সেটাতে করে ওরা দূরে চলে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু বাইরে এতগুলো হাঙরের মাছ থেকে সে বোট পর্যন্ত যাবেই বা কিভাবে। তখন ডাকোটার খেয়াল হয় একবার ডেল তাকে বলেছিল ভাইব্রেট বা কম্পনের প্রতি হাঙরদের অ্যাট্রাকশন কাজ করে, তাই সে এরকম কয়েকটা ডিভাইস ম্যানেজ করে যেগুলোতে ভাইব্রেশন হয়। এরপর সেগুলো পলিথিনে ভরে কয়েকদিকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে। এদিকে ডেলরা তখনও অ্যানিভিল শহরে পৌঁছাতে পারেনি। তারা পাশের শহর ক্রস করার সময়ে মৃত ছিন্নভিন্ন পশু পড়ে থাকতে দেখে আন্দাজ করে হাঙরেরা শহরে কি তাণ্ডব চালাচ্ছে। সাংবাদিক ডেলকে জিজ্ঞেস করে সে হাঙরের গবেষক কেন হলো। ডেল জানায় সে জাম্বেজি নদীর তীরে বড় হয়েছে। তারা নদীতে সবচেয়ে বেশি ভয় পেত জলহস্তিকে। একদিন ডেল নদীতে চিংড়ি ধরছিল। এ সময় একটা জলহস্তি তার দিকে তেড়ে আসে। সে ধরে নিয়েছিল আজকেই তার দুনিয়াতে শেষ দিন। তবে লাস্ট মুহূর্তে জলহস্তিটা থেমে যায়, সেটার এগোনোরও শক্তি পায় না। ডেল খেয়াল করে দেখে একটা হাঙর জলহস্তিকে অ্যাটাক করেছে। সেদিন সে জলহস্তির চোখে ভয় দেখার পরে রিয়েলাইজ করে তারা যে প্রাণীকে ভয় পায় সেই প্রাণীটা আবার হাঙরকে ভয় পায়। ঠিক সেদিন থেকেই ডেলের হাঙরের প্রতি এক বিশেষ আগ্রহ তৈরি হয়, তাই সে প্রফেশনেও হাঙরের গবেষক হয়েছে। তো সাংবাদিক এবার জিজ্ঞেস করে হাঙরকে তো জলহস্তির মতো শক্তিশালী প্রাণীও ভয় পায়, তাহলে হাঙর কিসে ভয় পায়। ডেল জানায় হাঙরেরা তাদের সাইজের চেয়েও বড় হাঙরকে ভয় পায়, আর ইলেকট্রিক শকওয়েভকে আরও ভয় পায়। এর বাইরে ওরা তেমন কিছুই আর ভয় পায় না। তো যাই হোক, এদিকে কিছুক্ষণ অপেক্ষার পরে ফাঁকা দেখে পানিতে নেমে পড়ে। কিছুদূর আগানোর পরে সে খেয়াল করে বুল শার্কগুলো একপাশে চলে যাচ্ছে। এ সময় তার পায়ের নিচ দিয়েও একটা বড় হাঙর বেরিয়ে যায়। আসলে এটাই সেই গ্রেট হোয়াইট শার্ক। সেটাকে দেখে বুল শার্কগুলো পালিয়ে যাচ্ছিল। তো এরপরে ডাকোটা বোট পর্যন্ত পৌঁছে যায় এবং বোটে উঠে বসে। সেফটির জন্য সে একটা স্পেয়ার গান তুলে নেয়। এটার মাথায় একটা ফলার মতো জিনিস থাকে, বড় মাছটা শিকার করতে ইউজ করা হয় আর কি। এদিকে ঘরের ভেতরে পানি অতিরিক্ত বেড়ে গিয়ে খাটটা ভাসতে শুরু করে। সেটা ভেসে লিসাকে এক কোণায় নিয়ে যায়। সে প্রায় সিলিং ছুঁয়েই ফেলেছিল, আর কিছুক্ষণ এভাবে থাকলে মৃত্যু নিশ্চিত। লিসা যতই আতঙ্কিত হচ্ছিল ততই তার ব্যথা যন্ত্রণা বাড়ছিল। তাই সে নিজেকে রিল্যাক্স করতে মোবাইলে একটা গান প্লে করে, কিন্তু এরই মধ্যে আরেক ঝামেলা হয়ে যায়। পানির প্রেসারে ঘরটা আর দাঁড়িয়ে থাকতে না পেরে ভেঙে পড়ে যায়। লিসা একটা কাঠের টুকরো ধরে ভেসে থাকার চেষ্টা করে। এরই মধ্যে আবার পানির ভেতরেই তার বাচ্চার ডেলিভারি হয়ে যায়। মানে চিন্তা করা যায় কি একটা হরিবল সিচুয়েশন। এরকম নির্মম পরিস্থিতি বাস্তবে কোনো মানুষের জীবনে না আসুক। যাই হোক, লিসা বাচ্চাকে কোলে নিয়ে ভাসতে থাকে। একটা হাঙর তখন তার দিকে তেড়ে আসলে সে বাচ্চাকে একটা কাঠের উপরে শুয়ে দেয়। এরপর সে হাত দিয়ে হাঙরটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
সন্তানকে বাঁচাতে সব মায়ের ভেতরেই হয়তো এই সুপার হিউম্যানের পাওয়ার চলে আসে। এদিকে ডাকোটা বোট নিয়ে লিসার কাছেই আসছিল। তখন সে দেখতে পায় একটা হাঙর লিসার দিকে তীব্র গতিতে ছুটে আসছে। হাঙরটা অ্যাটাকের আগেই ডাকোটা স্পেয়ার গানে শুট করে হাঙরটাকে আটকে দেয়। এরপরে সে বোট নিয়ে লিসার কাছে চলে আসে, কিন্তু বোটে ওঠার আগেই একটা হাঙর এসে ধাক্কা দিয়ে বোটটা উল্টে ফেলে দেয়। মুহূর্তেই অনেকগুলো হাঙর চারদিক থেকে তাদের ঘিরে ধরে। তবে এ সময় ডেলের বোট সেখানে চলে আসে। ডেল একটা ইলেকট্রিক শকওয়েভ মেশিন পানিতে ছুঁড়ে মারলে হাঙরগুলো এবার পালিয়ে যায়। তবে একটা হাঙর আবারও লিসা এবং ডাকোটার দিকে তীব্র গতিতে ছুটে আসতে থাকে। তাদের বাঁচানোর আর কোনো উপায় ছিল না। তবে এ সময় একটা মিরাকল ঘটে যায়। হঠাৎ গ্রেট হোয়াইট শার্ক সাইড থেকে লাফ দিয়ে বুল শার্কটাকে শিকার করে নেয়। এতে ওরা দুজনে এবং বাচ্চাটা বেঁচে যায়। ডেল দ্রুত ওদেরকে বোটে তুলে নেয়। অন্যদিকে ডে, রনো এবং উইল মাংসের ভেতরে ডিনামাইট ঢুকিয়ে পানিতে ছুঁড়ে মারে। তবে কোনো হাঙর সেটার কাছে আসছিল না। উইল বলে সে টিভিতে দেখেছে হাঙরেরা ভাইব্রেশনের প্রতি আকৃষ্ট হয়, তাই ওরা পানিতে নেমে দাবাদাবি করতেই সেখানে একটা হাঙর চলে আসে। তারা দ্রুত উপরে উঠে গেলে হাঙরটা টোপে কামড় দেয়, আর সাথে সাথেই ব্লাস্ট করে হাঙরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাদের আইডিয়াটা কাজ করেছে দেখে ওরা এবার আনন্দে লাফাতে শুরু করে। এরপরে তারা দ্রুত সাবধানে গ্যারেজে গিয়ে বিলির গাড়িটা বের করে এবং শহরের বাইরের দিকে চলে যায়। এদিকে লিসার মায়ের সাথে তাকে ফোনে কানেক্ট করে দেওয়া হয়। লিসা তার সদ্য জন্মানো সন্তানকে তার মাকে দেখায়। এই মৃত্যুপুরীর মাঝে নতুন প্রাণের জন্ম তাদেরকে আশার আলো দেখাচ্ছিল। কিন্তু হার্বো মাস্টার রাডার চেক করে অন্য কিছু দেখতে পাচ্ছিল। ঘূর্ণিঝড়টা আবারও শক্তিশালী হয়ে দ্বিতীয় ধাক্কা মারার জন্য প্রস্তুত হচ্ছে। আর এই সাসপেন্সের মধ্য দিয়েই মুভিটা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, এই দুনিয়ায় বিলি এবং রিচেলের মতো যেমন স্বার্থপর মানুষ আছে, তেমনি আবার ডাকোটার মতো আদর্শ মানুষও আছে। দুনিয়ার হাজারো খারাপ মানুষের মাঝেও 2-4 জন মানুষ থাকে যারা অন্যের জন্য নিজের প্রাণও বাজি রাখতে পারে। আর এই দুনিয়াটা বোধ হয় তাদের জন্যই টিকে আছে। যাই হোক, আসুন আমরা বিপদে একজন অপরজনকে সাহায্য করি। সামনেই বর্ষাকাল, বন্যার সিজন, সাথে ঝড় এবং প্রবল বৃষ্টি তো আছেই। তাই আসুন আমরা দুর্যোগের সময়ে যে যেভাবে পারবো দুর্যোগগ্রস্তদের সাহায্য করব। আর এভাবেই আমরা বাংলাদেশকে সবচেয়ে সুন্দর দেশ হিসেবে দুনিয়ার সামনে তুলে ধরতে পারবো। তো আজ এ পর্যন্তই। মুভিটা ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।